একদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছেন, আবার অন্যদিকে ব্যাংকক আর কলম্বোর বদ্ধ ঘরে পাকিস্তানের প্রতিনিধিরা ভারতের কাছে রীতিমতো আত্মসমর্পণ করে বসে আছেন। আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু কেন? কারণ ভারত কোনো মিসাইল ছোড়েনি, কিন্তু ভারতের একটা মাস্টার স্ট্রোক পুরো পাকিস্তানের অর্থনীতি আর কৃষিকাজকে শুকিয়ে মেরে ফেলেছে। এটা আপনার মনে হতে পারে এটা ভয়ানক একটা খারাপ কাজ। খারাপ কাজ। এটা কিছু আমাদের বাংলাদেশি ভাই বোনরা বলতে পারেন যে এটা তো ভারত ভুল করছে। আপনি ভুলে গেলেন পেহেলগামের সেই ঘটনার কথা। আপনি ভুলে গেলেন ভারতবর্ষের ওপর হওয়া বিভিন্ন ধরনের অত্যাচারের কথা। তো ঘটনাটা কি ঘটেছে একটু ডিসকাস করে বলি। কয়েক সপ্তাহ ধরে গোপনে চলা ট্র্যাক 2 আলোচনার হঠাৎ একটা মিডিয়া লিকেজ দেখা যাচ্ছে, আর যার প্রতিফলন কিন্তু আজকের এই ভিডিও। সেখানে কি কথা হচ্ছে, কেন পাকিস্তান হঠাৎ আলোচনার জন্য এত মরিয়া হয়ে উঠল, আর এর ফলে আমাদের জিওপলিটিক্যাল পাওয়ার এবং ইকোনমিতে ঠিক কতটা বড় লাভ হতে চলেছে। আজকে আমি রাজকুমার আপনার সঙ্গে সেই বিষয় নিয়েই ডিসকাস করব। নমস্কার, আমি রাজকুমার আর আপনি দেখছেন আপনার প্রিয় জিওপলিটিক্যাল চ্যানেল জিওটিক্যাল। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন আমরা ভিডিওতে চলে যাই। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন। ভারতের এই স্ট্র্যাটেজি দেখে আপনারও কিন্তু গর্বে বুকটা ফুলে উঠবে। কয়েক সপ্তাহ ধরে চলা এই ট্র্যাক 2 আলোচনার গোপন বৈঠক হঠাৎ করে দ্য প্রিন্ট বা SMS এর মতো বড় বড় মিডিয়াতে ফাঁস হয়ে গেছিল বা গেল। नादरीन, पंजाब में जो जालिमाना कानून आ रहा है, आप सारे जुल्म माजी के भूल जाएंगे। জানা যাচ্ছে শ্রীলঙ্কার কলম্বো আর ব্যাংককে ভারতবর্ষ আর পাকিস্তানের প্রতিনিধিরা ট্র্যাক 2 ডিপ্লোমেসির জন্য মিলিত হয়েছিল, কিন্তু হঠাৎ এই মিটিংটা গোপনে হচ্ছে কেন, বা এই ট্র্যাক 2 মিটিংই বা কেন? ট্র্যাক 2 মিটিং কি, কেন এটা গোপনে হচ্ছে, আমরা ডিসকাস করব। আর আরেকটা বিষয় ডিসকাস করব যে এর আলোচনার বিষয়বস্তু কি ছিল। চলুন শুরু করি। আলোচনার মূল দুটি বিষয় ছিল, একটি হলো টেররিজম আর একটি হলো জল। ভারত অনেক আগেই পরিষ্কার করে দিয়েছিল যে রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। ব্লাড এন্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার। ভারতের শর্ত একদম ক্লিয়ার। আগে সন্ত্রাসবাদ তোমরা পুরোপুরি বন্ধ করো, তবে ভারত জল চুক্তির জন্য বসবে বা জলের ফ্লো ছাড়বে। এই ব্যাপারে ভাববে তখনই যখন সম্পূর্ণরূপে টেররিজম বন্ধ হবে। তার আগে কোনোভাবে অফিসিয়াল আলোচনা হবে না। আর ঠিক এই জায়গাতেই পাকিস্তান গেছে ফেসে। কিরকম বিষয়টা? টেররিজম এবং জল নিয়ে আলোচনার জন্য পাকিস্তান এখন বাধ্য হয়ে, এক প্রকার বাধ্য হয়ে ভারতের দরজায় কড়া নাড়ছে। বন্ধু, ভারতবর্ষের জল ছাড়া, অর্থাৎ এই নদীগুলো যদি আপনি দেখে তাকান, এই জলটা ছাড়া পাকিস্তান সম্পূর্ণ অচল। তবুও তারা ভারতবর্ষের সঙ্গে ওই টেররিজম খেলা চালিয়েই যাবে। চলুন আমরা আবার ভিডিওয় ফিরে আসি। ভারতের লাভ বা স্ট্র্যাটেজি কোথায় রয়েছে? দেখুন, সিন্ধু জলচুক্তির অধীনে
জম্মু কাশ্মীর রিজিয়নের মূল 5টি নদী রয়েছে, যে নদীগুলোর নাম আমরা প্রত্যেকে জানি, যেমন শতদ্রু, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা। এই যে নদীগুলি রয়েছে, এই নদীগুলির জল ভারতবর্ষ আগে নিজে কম রেখে কমিটমেন্ট অনুযায়ী পাকিস্তানকে দিয়ে দিত। কিন্তু ভারত এখন তার কমিটমেন্টে আর থাকছে না। কেন? কারণ পেহেলগামের ঘটনা আমরা প্রত্যেকে জানি। ভারত এখন পাকিস্তানকে 3 ভাবে চরম শিক্ষা দিচ্ছে। যে চরম 3টে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষাগুলো কি? জল আটকে দেওয়া। নদীতে যখন জল কম থাকে, ভারত বেশিরভাগ জলটা নিজেদের রাজ্য যেমন পাঞ্জাব চাষবাসের জন্য ব্যবহার করে বা করতো, আগেও করতো, এখন চাষবাসের জন্য ব্যবহার করে বেশি পরিমাণে। ফলে পাকিস্তানে জল যাচ্ছে না, যার ফলে বিস্তীর্ণ অঞ্চল ফুড ক্রাইসিসে পড়েছে বা খাদ্য সংকট তৈরি হয়েছে। আর হঠাৎ জল ছেড়ে দেওয়া, এটা কিন্তু একটা বড় স্ট্র্যাটেজি করছে, মানে অ্যাকচুয়াল পাকিস্তানকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কি করতে পারি। দেখুন, জল কিন্তু একবারে আটকে দেওয়া সম্ভব নয়, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ভারতবর্ষের এখন পর্যন্ত নেই। যখন জল বেশি হচ্ছে তখন বেশি করে ছেড়ে দাও, যখন জল আসছে না তখন আটকে দাও। জল বেশি করে ছেড়ে দেওয়ার ফলে পাকিস্তানের চাষাবাদ পুরো ক্ষতি হয়ে যাচ্ছে, আবার জল কম ছেড়ে দেওয়ার ফলে চাষাবাদ হচ্ছে না। যেটা বলছিলাম, পাহাড়ি এলাকায় যখন হুড়মুড় করে বৃষ্টি হয় তখন ভারত আস্তে আস্তে জল ছাড়তো, এটা কিন্তু আগে করে আসতো, যার ফলে তাদের দেশের যে সমস্ত সবজি বা ধান বা যাই হোক না কেন যেগুলো থাকতো, সেগুলো কিন্তু সুন্দরভাবে তারা চাষাবাদ করতে পারতো। কিন্তু বর্তমান কি করছে ভারত হঠাৎ করে বাঁধ খুলে দিচ্ছে, ফলে আগের মাসে শুকিয়ে থাকা, যার ফলে শস্যক্ষেত্র একদম 12টা বেজে যাচ্ছে। অপরদিকে অতিরিক্ত পরিমাণে জল ফেলে দেওয়ার ফলেও কিন্তু জমিতে চাষাবাদ হচ্ছে না। পাকিস্তান বুঝতে পারছে না, বা পাকিস্তানের কৃষকরা বুঝতে পারছে না কখন বেশি জল আসবে আর কখন আসবে না, যার ফলে চাষাবাদের পুরো 12টা বেজে 13টা হয়ে যাচ্ছে। ভারত আগে প্রতিদিন জলের ফ্লো বা জলের কতটা পরিমাণ জল আসবে না এর একটা ডেটা পাকিস্তানকে দিত। এখন ভারতবর্ষ সেই ডেটা পাঠানো বন্ধ করে দিয়েছে, অর্থাৎ পাকিস্তান জানেই না কখন কিভাবে জল আসবে, ফলে তাদের পুরো চাষাবাদের সিস্টেম ভেঙে গেছে। আচ্ছা, ভারত তো এত মানবিক, আমরা বলি, তাহলে কি ভারত মানবিক কাজ করছে? না, ভারত মানবিক কাজ করছে না। কিন্তু আমরা তো বলেছিলাম যে তোমরা টেরোরিজম বন্ধ করো, তাহলে তোমাদের এই সমস্যা আসবে না। পাকিস্তান সেখানে সাড়া দেয়নি, তাই এই ফল ভোগ করতে হচ্ছে। এই স্ট্র্যাটেজিতে ভারতের কোনো অস্ত্র খরচ করতে হচ্ছে না, কিন্তু পাকিস্তানের নাভিশ্বাস উঠে গেছে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি সরকার আলোচনাই করছে তাহলে ট্র্যাক 2 জিনিসটা কি, বা ট্র্যাক 2 আলোচনা কেন মন্ত্রীরা মন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন না? দেখুন, জিওপলিটিক্সে যখন দুটো দেশের সম্পর্ক মারাত্মক খারাপ হয়ে যায়, তখন সরাসরি সরকারের সঙ্গে সরকারের ট্র্যাক 1 যেটাকে বলা হয় আর কি, কথা বন্ধ হয়ে যায় এবং কথা হয় না। যদি খুব মারাত্মক খারাপ অবস্থায় চলে যায় তখন শুরু হয় ট্র্যাক 3 দিয়ে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ট্র্যাক 3 বিষয়টা কি? ট্র্যাক 3 হলো দেশের যে সমস্ত বড় বড় বিজনেসম্যান থাকে তাদের মধ্যে একটা বিজনেস রিলেশনের সঙ্গে বা বিজনেস টকের সঙ্গে বা বিজনেস বৈঠকের সঙ্গে একটা দেশের কোনো জটিল বিষয় নিয়ে আলোচনা করা বা হিন্টস দেওয়া। এটা কিন্তু সম্পূর্ণ গোপনে হয়, এটাকে বলা হয় ট্র্যাক 3। আর ট্র্যাক 2 কি? এর ঠিক আপগ্রেডেড ভার্সন। সেখানে কিছু জিওপলিটিক্যাল অ্যানালাইজার, কিছু রিটায়ার্ড পার্সন, কিছু ডিপ্লোম্যাটিক হেড, তাদেরকে পাঠানো হয়, দুদেশের ওই সমস্ত মানুষদেরকে পাঠানো হয়। তারা বিষয়টাকে সম্পূর্ণভাবে তাদের মতো করে আলোচনা করে। যেমন ধরুন, ভারত আর পাকিস্তানের যদি আলোচনা হয় তখন কি হবে, যে দেখো তোমাদের এখানে টেরোরিজম চলছে, এই টেরোরিজমগুলো তোমরা এই জায়গায়, তোমরা এই পাকিস্তানের এখানে রয়েছে, এই খালিস্তানের এখানে রয়েছে, এগুলোকে তোমরা তুলে নাও, আমরা জল ছেড়ে দেবো।
এই ঘটনাটা কিন্তু পাকিস্তানের কাছে গেল, বা পাকিস্তান বলল যে ঠিক আছে আমাদের তো কোনো এখন টেরোরিজম আমরা করছি না, তোমরা দেখে নাও, তোমরা শুরু করো। এই যে দুজনেই তো জানে দেশের সম্পর্কে, ভালোভাবে জানে, এবং তাদেরকে একটা ট্রেন্ড করা হয় বা তাদেরকে সম্পূর্ণ বর্তমান পরিস্থিতি সম্পর্কে বোঝানো হয়। তাদের মধ্যে ধরুন রয়েছে রিটায়ার্ড মিলিটারি অফিসার, রিটায়ার্ড ডিপ্লোম্যাট, সিনিয়র প্রফেসর, জিওপলিটিক্যাল এক্সপার্ট, এরা থাকে। কিন্তু অফিসিয়ালি আসতে প্রবলেম কোথায়? প্রবলেমটা হলো ভারত সরাসরি বলতে পারে আমাদের কাছে খবর আছে যে আপনাদের এই 20-25 জায়গায় আরও জঙ্গি রয়েছে, সেই জঙ্গিগুলোকে তোমরা ধ্বংস করে দাও। মিডিয়ার সামনে গভর্নমেন্ট যদি এই আলোচনাটা ট্র্যাক ওয়ানে হতো আর এটা ভেস্তে যেত, তাহলে মিডিয়ার সামনে জবাবদিহি করতে হতো। কিন্তু ট্র্যাক টু তো গোপনে বৈঠক হয়, সেখানে কিন্তু কোনো কথা বলতে হয় না বা কোনো জবাবদিহি করতে হয় না। যাই হোক, আমি যেখানে বলছিলাম ট্র্যাক টুর মিটিং, আশা করি বুঝতে পেরেছেন। ট্র্যাক টু মিটে যাওয়ার পর এবার আসে ট্র্যাক 1.5। এই ট্র্যাক 1.5টা কি? ট্র্যাক 1.5 হলো ওই যে সমস্ত ডিপ্লোমেটরা রয়েছেন, রিটায়ার্ড পারসন বা এরা রয়েছেন, এরা তো থাকেনি, তার সঙ্গে কিছু গভর্নমেন্ট অফিসার থাকেন। শুরু হয় নেগোসিয়েশন। এখানে এই নেগোসিয়েশন কমপ্লিট হওয়ার পর যখন দুই দেশের মধ্যে একটা সমঝোতায় আসে, তখন হলো ট্র্যাক 1, অর্থাৎ সরকারের সঙ্গে সরকারের মিটিং, অর্থাৎ অফিসিয়ালি মিটিং। দেখুন, এই যে ব্যাপারটা আমি আপনাকে বলি, দেখবেন ধরুন ভারতবর্ষের সঙ্গে আমেরিকার মিটিং হচ্ছে, সেখানে বসে গেল, ট্রেড ডিল ফাইনাল হয়ে গেল আধা ঘন্টার মধ্যে। এত বড় দুটো দেশ, তার মধ্যে কি করে ট্রেড ডিল ফাইনাল হয়ে গেল? আজকে ধরুন ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার একটা মিটিং হচ্ছে, সেখানে দেখা গেল 20 মিনিটের মধ্যে মিটিং শেষ। তাহলে কি 20 মিনিটের জন্য এটা কি বাড়ির মিটিং? সেও তো 2-3 ঘন্টা লেগে যায়। তার ব্যাক এন্ডে চলে কিন্তু এইরকম ধরনের মিটিং। আশা করি বিষয়টা আপনাকে আমি বোঝাতে পেরেছি। দেখুন, এই পাকিস্তানের নাটক একদিকে, এই যে খাজা আসিফ নাম তো সবাই জানেন, 3 দিন আগে বলছিলেন না, ভারতকে হুমকি দিচ্ছিলেন যে ভারত যদি জল কন্ট্রোল করে তাহলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। আহা, কি ক্ষমতা! হাস্যকর ব্যাপার বলে মনে হচ্ছে না? ইয়েস, তাহলে তাই যদি যুদ্ধ ঘোষণা করবে, তাহলে এই ট্র্যাক টু বৈঠক কি জন্য? কেন এই নাটক? কেন? ভারত গত 1.5 বছর ধরে নিজেদের মতো জল কন্ট্রোল করেছে, আবার উনি একটা হাসির কথা বলছেন, আমরা যদি বুঝতে পারি যে আমাদের দেশের ক্ষতি হচ্ছে, আমরা কিন্তু আন্দোলন করব। তোমরা এখনো বুঝতে পারোনি এই 1.5 বছর ধরে আমরা 1 বছর ধরে আমরা জলকে কন্ট্রোল করছি? আমার তো হাসি লাগছে, জানি না আপনার কি হচ্ছে। বর্তমানে ব্যাপারটা কি হয়েছে জানেন? পিওকে এখন বর্তমানে মারাত্মক চাপে রয়েছে। দেশের ভেতরে কৃষকদের বিদ্রোহ এবং বিএলএ আর টিটিপি মতো সংগঠনের চাপে পাকিস্তান এখন দিশেহারা। দেশের মানুষকে বোকা বানাতেই তো যুদ্ধের এই ফাঁকা আওয়াজ। বুঝতে পেরেছেন কেসটা? এবার চলুন অন্য একটা ঘটনা বলি। দেখুন, ফ্যাক্ট আর ফিগার যদি আপনি আলোচনা করেন, তাহলে দেখবেন যুদ্ধ তো অস্ত্র আর টেকনোলজি আর ইকোনমি দিয়ে হয়, তাই না? ভারতের ডিফেন্স বাজেটটা কত হয় জানেন আপনি? যান ডেটা দেখে আসুন। 80 থেকে 86 বিলিয়ন, ইয়েস, 80 থেকে 86 বিলিয়ন ডলার ডিফেন্স বাজেট ভারতবর্ষের। সেখানে পাকিস্তানের মাত্র 9 থেকে 10 বিলিয়ন ডলার। ভারতের ফরেন এক্সচেঞ্জ কত রয়েছে জানেন? ওই যুদ্ধের সময়, যুদ্ধ হলে যে রিজার্ভ, যে ফরেন এক্সচেঞ্জ রাখা হয়, ফরেক্স যেটাকে বলা হয়, 627 বিলিয়ন ডলার পাকিস্তানের। হ্যাঁ, পাকিস্তানের আছে তো মাত্র 13 থেকে 14 বিলিয়ন ডলার। একটু ভেবে দেখুন, একটু তেল কিনলেই তো ভাড়ার শূন্য হয়ে যাবে। খেতে কদিন দেবে?
অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, নরেন্দ্র মোদী, এই তিনজন বিখ্যাত মানুষদের সময়কালে ভারতবর্ষের ডিফেন্স বাজেটের একটা রকেট স্পিড নিয়েছে। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, আপনাদের সামনের এটা। পাকিস্তান সেখানে পড়ে আছে সেই পুরনো জায়গাতেই, ফলে যুদ্ধে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এটা কিন্তু খাজাবাবু জানেন। তারপরেও তিনি ওই দেশের সমস্ত যে টিটিপি, যে সমস্ত চাষাবাদ করছে কৃষকরা, তাদের মনকে ঠিক রাখতে হবে, আমরা পারি, সেজন্য ফাঁকা আওয়াজ দিচ্ছে। দেখুন, এই জিওপলিটিক্যাল মুভমেন্ট ভারতের সাধারণ মানুষ বা আমাদের লাভটা কি? কেন আমরা এই বিষয় নিয়ে চর্চা করছি? দেখুন, দেশের ইকোনমি বা স্টক মার্কেট যদি আপনি না জানতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনো ধনী হতে পারবেন না। আর স্টক মার্কেট সম্পর্কে জানতে গেলে আপনাকে অবশ্যই এই জিওপলিটিক্যাল অ্যানালাইসিস দেখতেই হবে। আর সেই কারণে আপনাকে এই সমস্ত কিছুর দিকে নজর রাখতে হবে। পাকিস্তানকে আমাদের তরফ থেকে বলা, ভাই শান্ত হয়ে থাকো না, শান্ত হয়ে থাক, খাওয়া দাওয়া কর, ভালোভাবে বেঁচে থাক, দেশের উন্নতি কর। একটা সুপার পাওয়ারের পিছনে লেগে নিজেদের ক্ষমতা নষ্ট করার কি মানে হয়? সাথে আমি বাংলাদেশি ভাই বন্ধুদেরও বললাম, একটু সমঝে চললে সব থেকে আপনাদেরও ভালো, আমাদেরও ভালো। আমাদের পিছনে না লেগে এই যারা আপনাদের দেশে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা রয়েছে তাদের পিছনে না লেগে দেশের উন্নতি করুন, একসঙ্গে থাকুন। যেভাবে ভারত রয়েছে, আপনাদের মুসলিম জনগোষ্ঠীর থেকে অনেক বেশি মুসলিম জনগোষ্ঠী আমাদের দেশে রয়েছে, তারা ভালো রয়েছে, শান্তিতে রয়েছে। আপনারাও আপনাদের দেশে শান্তিতে থাকুন, সুস্থিতে থাকুন, একসঙ্গে এগিয়ে যান। এইভাবে আন্দোলন করে, ঝামেলা করে আমাদেরকে সমস্যায় ফেলার পাশাপাশি আপনারাও নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছেন। একটা কথা মনে রাখবেন, ভারত আজকের ভারত, ভারত চোখে চোখ রেখে তাকিয়ে কথা বলতে পারে। ডিফেন্সিভ নয়, অফেন্স ডিফেন্স মুডে রয়েছে ভারত, তাই সাবধান। আজ এই পর্যন্তই। এতক্ষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভারতীয় হয়ে থাকেন, গর্বে আপনার বুক ফুলে উঠে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় হিন্দ। আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আমি রাজকুমার। জয় হিন্দ, বন্দে মাতরম।